আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা। শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 19 মে 2024 খ্রিস্টাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বিশ্বে প্রতিদিন কত কত ঘটনা ঘটে, আর এসব নিয়ে জানতে আমাদের একটা ভরসার জায়গা পত্রিকা। তাই প্রতিদিন পত্রিকার পাতায় একটু চোখ না বোলালেই যেন নয়। দর্শক, আমরা আজ পত্রিকার শুরুতেই চলে যাব। আমরা শুরু করব সমকাল দিয়ে। মানুষে দালানে কিচকিচ কিভাবে বাঁচবে ঢাকা। 7 বছরের ব্যবধানে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি সেলসিয়াস। আর এক আতঙ্ক, মিথেন গ্যাস। 2041 সালে শহরের জনসংখ্যা 50% ছাড়িয়ে যাবে। বাসযোগ্যতার দিক থেকে বিশ্বের 140 শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। ভবন আর ভবন ঢাকা নগরের 62% জমিতে। জীববৈচিত্র্য ধ্বংস। পদে পদে হয়রানি, অব্যবস্থাপনায় যেখানে নিয়তি। যাত্রীর লাগেজ কাটা, চুরি যাচ্ছে মালপত্র। বিমানবন্দরের ভেতরে রমরমা র্যাপিং বাণিজ্য। চারপাশ ঘিরে ধরে টানাটানি পরিবহন কর্মীদের। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোতে। এবারে দেখব প্রথম আলোর শিরোনামগুলো। বিদেশ থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা। শীর্ষ সন্ত্রাসীরা বিদেশ থেকে বোতাম টেপেন আর ঘটনা ঘটে রাজধানী ঢাকায়। ঢাকায় 30 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে 17 জন এখন বিদেশে। কারাগারে আছেন 7 জন, মারা গেছেন 4 জন, অবস্থান জানা যায়নি 2 জনের। পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন। সময়ে শেষ হয়নি সঞ্চালন লাইন। মার্কিন নিষেধাজ্ঞায় আমদানিতে ব্যাহত। ডলার সংকটে বিল পরিশোধে দেরি। টাকায় বিল পরিশোধের চুক্তি। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। কর বৈষম্য কাটছেই না। পুরনো আয়কর আইনে সরকারি বেসরকারি উভয় খাত করের আওতাভুক্ত ছিল। কর আরোপের পর রাজস্ব আদায় কি পরিমাণ বেড়েছে তার সঠিক হিসেব নেই কোনো কর অঞ্চলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইছেন প্রভিডেন্ট ফান্ড করমুক্ত থাকুক। আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম সংকটে আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের ভয়ে আইসিবি ইসলামী ব্যাংকের শাখা বন্ধ। টাকা ফেরত দিতে পারছে না ফোনিক্স ফাইন্যান্স। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহক। দর্শক, এবারে চলে যাব দৈনিক ইত্তেফাকে। বজ্রপাত ভয়ঙ্কর। গতকাল 11 জনের মৃত্যু। এক দশকে 3004 জনের মৃত্যু। গত 2.5 মাসে মৃত্যু হয়েছে 98 জনের। বেশি বজ্রপাত হয় যেসব এলাকায়: সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, দিনাজপুর, পাবনা, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জামালপুর ও গাইবান্ধা। চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং। এক কিশোরকে টর্চার সেলে 10 ঘন্টা নির্যাতন, মুক্তিপণ দাবি। সবশেষে আমরা একটু বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। 2 বছরে বিপুল আমদানি ব্যয় কমেও রিজার্ভের ক্ষয় থামছে না। 15 মে 2024 আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ ছিল $18.42 বিলিয়ন। বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন পেতে আলোচনা করছিল দেশের বিদ্যুৎ খাতের একটি বড় কোম্পানি। অর্থায়ন প্রক্রিয়া যখন প্রায় চূড়ান্ত, তখনই প্রকাশ হয় বাংলাদেশের ব্যবহারযোগ্য নেট রিজার্ভ নেমে এসেছে $13 বিলিয়ন নিচে। ঢাকার আকাশে তারার উজ্জ্বলতা অদৃশ্য। ঢাকার বিভিন্ন এলাকায় আলোক দূষণ। নানা দূষণে ঢাকার আকাশে এক ধরনের আস্তরণ তৈরি হয়েছে। রাজধানীর বাসিন্দারা এই আস্তরণ পর্যন্তই দেখতে পায়, এর বাইরে আকাশ তাদের চোখে পড়ে না। ফলে রাতের আকাশে তাদের উজ্জ্বলতা ঢাকাবাসীর কাছে থেকে যায় অদৃশ্য। দর্শক, আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ছিলাম। এবারে আমরা জানবো আজকের এই দিনটি নিয়ে। আজকের এই দিনটি প্রতিদিনকার মতোই বিশেষ, ঐতিহাসিক। দর্শক, আজকের এই দিনটি ঐতিহাসিক হওয়ার পেছনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আমরা এক নজরে জেনে আসব। 1568 সালের এই দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ স্কটল্যান্ডের রানী মরিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
1897 সালের এই দিনে ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি হয়। 1936 সালের এই দিনে ব্রিটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন। 1954 সালের এই দিনে ভারত মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1997 এই দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে 3.5 শতাধিক প্রাণহানি হয় ব্যাপক ক্ষয়ক্ষতিও। 2019 সালের এই দিনে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। দর্শক, আয়োজনের এ পর্যায়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসবো সে সকল বিশিষ্ট জনদের যাদের আজ 19 মে জন্মদিন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1890 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভিয়েতনামের স্বাধিকার আন্দোলনের নেতা হো চি মিন। আজন্ম তিনি ভিয়েতনামের স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন জনগণের মুক্তি, স্বাধীনতা ও অধিকারের জন্য। ভিয়েতনামবাসীর কাছে তিনি আঙ্কেল হো নামে পরিচিত। তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য খচিত বৈপ্লবিক ধারার প্রবর্তক এই লেখক। ধারালো তার বিশ্লেষণ, বর্ণনা, নিবিড় গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনা। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস ও 300 ছোট গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় ত্রিসত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক হিসেবে বিবেচিত। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়র্ক, পিপলি লাইভ, মানঝি, বদলাপুর এবং বাজরাঙ্গি ভাইজান। তিনি অসাধারণ অভিনয় শৈলীর সুবাদে 3বার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য লাঞ্চ বক্স চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এই পুরস্কার অর্জন করেন। 1979 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় পেশাদার ফুটবলার আন্দ্রেয়া পিরলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত। পিরলো তার দৃষ্টি, বল নিয়ন্ত্রণ, কৌশল, সৃজনশীলতা, পাসিং এবং ফ্রি কিক করার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে পিরলো ইতালীয় জাতীয় ফুটবল দলের হয়ে 116টি ম্যাচ খেলেছেন। 2019 সালে পিরলো ইতালিয়ান ফুটবল হল অফ ফেমে নির্বাচিত হন। 1992 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে ক্রিস্টোফার কমস্টক। মার্কিন ডিজে দল জ্যাকিউ এবং রুশ জার্মান ডিজে জেডের গানের রিমিক্স প্রকাশের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি সাইলেন্স, উলভাস, ফ্রেন্ডস এবং হ্যাপিয়ারের মতো গানের জন্য সর্বাধিক পরিচিত। দর্শক, মিষ্টি প্রেমীদের জন্য অসাধারণ এক খাবার দই। আর দইয়ের প্রসঙ্গ উঠতেই মাথায় চলে আসে বগুড়ার দই। দর্শক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই দইয়ের খবর একটু আমরা জেনে আসব। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, শুভ সকাল। বগুড়ার দই দেশের গণ্ডি ছাড়িয়ে খ্যাতি পেয়েছে আন্তর্জাতিক পর্যায়েও। এর বিশেষত্ব নিয়ে একটু আমাদের জানাবেন, সেই সাথে এর বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়েও আমরা জানবো আপনার কাছ থেকে। শারিকা, সারা দেশেই কিন্তু দই উৎপাদন হয়, কিন্তু বগুড়ার দইয়ের আলাদা বিশেষত্বের কারণটা হলো এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা এই উৎপাদন প্রক্রিয়ার শুরু থেকে একেবারে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত বিশেষ যত্নবান হন এবং বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন। তার ফলেই কিন্তু এটা সারা বিশ্বেই খ্যাতি ছড়িয়ে পড়েছে। এটা তারা যেটা বলছেন যে এখন যেহেতু দইয়ের বাজার অনেকটা চড়া, তার জন্য আরও বেশি তাদেরকে যত্নবান হতে হয়েছে। তার ফলে আসলে এর মানটা তারা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেন। সেই চেষ্টার ফলে আজকে দইয়ের বাজার সারা বিশ্বে প্রসারিত হয়েছে। তবে বগুড়ার যে দই সারা বিশ্বে সমাদৃত, সেটার কিন্তু উৎপাদন স্থল বগুড়া শহর না, বগুড়া থেকে অল্প দূরে সারিয়াকান্দি, দুঃখিত, শেরপুর উপজেলার ঘোষবাড়িতে প্রথম এই দই উৎপাদন শুরু হয়। সেটাও প্রায় 150 বছর আগের কথা। তারপরে কিন্তু সেই দই আস্তে আস্তে খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে প্রথমে কিন্তু মিষ্টি দই ছিল না, প্রথমে দই ছিল আসলে টক দই ছিল এবং মানুষ প্রয়োজন মতো সেখানে গুড় বা চিনি মিশিয়ে সেই দই খেতেন এবং তারপরে আস্তে আস্তে মিষ্টি দই কিন্তু উৎপাদন শুরু হয়। এবং বগুড়ার যে নবাব ফ্যামিলি, সেই নবাব ফ্যামিলির
মোহাম্মদ আলী, যিনি একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তার হাত ধরেই আসলে এর খ্যাতিটা আরও বেশি ছড়িয়ে পড়ে। তিনি বগুড়ার মোহাম্মদ আলী এর বাসভবনে যখন ব্রিটিশ গভর্নর জন অ্যান্ডারসন বগুড়া ভ্রমণে এসেছিলেন, তখন তাকে এই দই দিয়ে আপ্যায়িত করা হয়েছিল এবং তিনি কিন্তু মুগ্ধ হয়েছিলেন। তারপরে তিনি এই দই আসলে ইংল্যান্ডে নেওয়ার পরিকল্পনা করেন। একই সাথে তদানীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সময়েও কিন্তু আইয়ুব খান বগুড়ার এই দই কূটনীতি হিসেবে ব্যবহার করেছেন এবং এই দই তিনি ইংল্যান্ড এবং আমেরিকার কর্তাদের মন রক্ষার জন্য বগুড়া থেকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। পরবর্তীতে শেরপুরের দই আসলে বগুড়া শহরে যখন চলে আসে, এর প্রসার এবং বিস্তৃতি অনেক বেশি লাভ করে। আস্তে আস্তে এখন বগুড়ায় প্রায় শতাধিক ছোট বড় কারখানা আছে, যেখানে প্রতিদিন 60 থেকে 70 হাজার সরা দই উৎপাদন হয় এবং প্রত্যেকটি সরাই 500 থেকে শুরু করে 700 গ্রাম পর্যন্ত দই থাকে এবং এই দই কিন্তু মানভেদে 200 থেকে 350 টাকা সরায় বিক্রি হয়। একসময় আসলে এই দইয়ের উৎপাদন প্রক্রিয়া অনেকটা গোপনীয় হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা আর গোপনীয় থাকেনি। এখন অনেকটা প্রকাশ্যে এই দই উৎপাদন করা হয়। 40 লিটার দুধের সাথে 6 কেজি চিনি দিয়ে যে দই প্রথমে জাল করা হয়, দীর্ঘক্ষণ জাল করা হয়। জাল করার পরে সেই দইটা আসলে সরাই নিয়ে সেটা আবার ঢেকে রেখে ঠান্ডা করে কিন্তু সেই দইটাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সেই দই ঢেকে রাখার পরে সেটা দইয়ে পূর্ণতা পায় এবং সেই দই কিন্তু বিভিন্ন ধরনের শোরুমে নিয়ে এসে সেই দই বিক্রি করা হয়ে থাকে। এবং বগুড়ার এই দই কিন্তু শুধু বগুড়াতে না, এখন সারা বিশ্বেই চলছে। পাশাপাশি কিছুদিন আগে বগুড়ার দই জিআই সনদ লাভ করেছে এবং ব্যবসায়ীরা বলছেন এই জিআই সনদের ফলে বগুড়ার দইয়ের ব্যবসা আরও বেশি প্রসারিত হবে যদি সরকার এদিকে নজর দেয়। সারিকা। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্বাদে ও গুণে অতুলনীয় জিআই পণ্য বগুড়ার দই নিয়ে আমরা জানছিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, চলুন না আয়োজনের এই পর্যায়ে আমরা একটু আবহাওয়া বার্তাটি জেনে আসি আজ দেশ জুড়ে বিভিন্ন জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সেই পূর্বাভাসগুলো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.7। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 35.4, সর্বনিম্ন 28.6। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে 22 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মংলায় 38.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, চলছে মধুমাস জ্যৈষ্ঠ, তাই বাজারেও উঠতে শুরু করেছে আম, লিচু সহ সব মৌসুমি ফলগুলো। আমরা একটু লিচুর বাজারে খবর নিয়ে আসবো। আমরা চলে যাব লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, শুভ সকাল। আপনি লিচুর বাগানেই দাঁড়িয়ে আছেন। দিনাজপুরে এবার লিচুর উৎপাদন কেমন হয়েছে? আর এরই মধ্যে তো বাজারে উঠতেও শুরু করেছে লিচু। কেনাবেচা কেমন চলছে? দাম কেমন পড়ছে? সারিকা, শুভ সকাল। আপনি জানেন যে রসালো, স্বাদ, গন্ধ এবং মিষ্টতার কারণে দিনাজপুরে লিচুর কিন্তু আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং দেশব্যাপী এই লিচু সমাদৃত। ইতিমধ্যে দিনাজপুরের লিচু কিন্তু
পাকতে শুরু করেছে। আমি যে বাগানটিতে রয়েছি, বাগানের যে গাছে কিন্তু লিচুর রং চলে এসেছে। এবং এখানে যিনি কৃষক রয়েছেন তিনি বলছেন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই লিচু তিনি বাজারে তুলবেন। যদিও তিনি একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক বছরের তুলনায় এবারে লিচুর যে দানা, সেই দানাটা কিন্তু পরিপুষ্ট হয়নি এবং তারা বলছেন যে এবারে যে আবহাওয়া গেছে তীব্র গরম, এখন পর্যন্ত দিনাজপুরের তাপমাত্রা কিন্তু ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ফলে এই যে গরম আবহাওয়ার কারণে লিচু আসলে সেভাবে পরিপুষ্ট হয়নি এবং দানা ছোট হয়ে গেছে এবং একই সাথে লিচুতে বেশ সমস্যায় পড়ছে এবং এইবারে যেহেতু লিচু অনেক বেশি মুকুল এসেছিল কিন্তু সেই তুলনায় লিচুর আসলে গুটি ধরে রাখতে পারেনি গাছগুলো। এই প্রচন্ড গরমের কারণে লিচু জ্বলে গেছে এবং এখনো কিন্তু বিভিন্ন বাগানে লিচু কিন্তু ফেটে যাচ্ছে। কৃষকরা বলছেন যে প্রয়োজনীয় যে তাদের সেচ, স্প্রে, পানি সেচ সহ যে ব্যবস্থাগুলো পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করছেন কিন্তু সেভাবে তাদের যে ফলন সেটি কিন্তু হচ্ছে না এবং তারা বলছেন যে এবারে লিচুর দামটা অনেকটাই বেশি হবে। কারণ এবারে যে পরিমাণে উৎপাদন তাতে করে কিন্তু বাজারে মোটামুটি ভাবে চাহিদা অনেকটাই থাকবে। এটি তারা কৃষকরা বলছেন। এরপরেও কিন্তু তাদের মধ্যে শঙ্কা রয়েছে যে যদি লিচু গাছের মধ্যে জ্বলে যায়, ফেটে যায় তাহলে কিন্তু তারা লিচুটা আসলে সেভাবে লাভবান হতে পারবেন না। এটি তারা আশঙ্কা করছেন। আর একটি বিষয় আপনাকে জানি, গত বছরের দিনাজপুরের লিচু ফ্রান্সে রপ্তানি করা হয়েছিল। এই বছরও এই দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানি করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদেরকে এই বিষয়টি জানানো হয়েছে। আর কিছু লিচু আমরা বাজারে দেখেছি, কিছু কৃষক এবং বাগানে লিচু নিয়ে আসছে এবং তারা এখন বর্তমানে যে লিচুটা উঠছে মাদ্রাজ এবং বোম্বাই জাতের লিচু, এই লিচু বর্তমানে ৩০০ থেকে ৪০০ টাকা প্রতি শ হিসেবে বিক্রি হচ্ছে। যদিও তারা বলছেন যে এই লিচুটা আসলে অপরিপক্ক এবং যারা নিয়ে আসছে বাজারে তারাও এটাই স্বীকার করেছেন অপরিপক্ক। তারা এক প্রকারে বাধ্য হয়ে নিয়ে আসছেন। বলছেন যে যেভাবে লিচু জ্বলে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এতে করে লোকসানের মধ্যে পড়তে হবে। এই কারণে আগে ভাগেই তারা এই বাগানে এই লিচুগুলো নিয়ে আসতে শুরু করেছেন। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবারে যে ফলন তারা আশা করেছিলেন কৃষকরা, সেই ফলনটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও তারা আশা করেছিলেন। যদিও এই প্রচন্ড গরমের কারণে অনেক লিচুই আসলে সমস্যার মধ্যে পড়েছে, ঝলসে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এইজন্য মাঠ পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা কৃষকদের প্রয়োজনীয় যে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন, এটি তারা বলছেন এবং তারা বলছেন যে ধরনের পরামর্শগুলো দেয়া প্রয়োজন সেগুলো দিচ্ছেন। যদি সেই হিসাবে কৃষকরা পদক্ষেপ গ্রহণ করে তাহলে অনেকটাই এই যে ক্ষতির সম্মুখীন তারা হবেন এই আশঙ্কা করছেন। সেই আশঙ্কা থেকে তারা উত্তরণ করতে পারবেন। আর দিনাজপুরে লিচু যেহেতু দেশে বিভিন্ন স্থানে যায়, ইতিমধ্যে দিনাজপুরে কিন্তু বেশ ব্যবসায়ীরাও আসতে শুরু করেছেন। তো সারিকা, এই ছিল দিনাজপুরের লিচুর সর্বশেষ সংবাদ। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে দিনাজপুরের লিচুর উৎপাদন নিয়ে জানছিলাম। এবারে আপনাদের একটি চমৎকার তথ্য জানাতে চাই। চোখের আলো নেই, তাই পৃথিবীটাই যেন অন্ধকার। তবুও দমে যাননি বান্দরবানের দৃষ্টিহীন শিক্ষার্থী ইমতিয়াজ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের অদম্য ইচ্ছা শক্তিতে একটু একটু করে পেরোচ্ছে পথ। তাতে এবার কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষায়। সামনে হতে চায় কম্পিউটার বিজ্ঞানী। দর্শক, আমরা একটি প্রতিবেদনের মধ্য দিয়ে দেখে আসব। জন্মের সময় সবকিছুই ঠিকঠাক ছিল, তবে 11 মাস বয়সে চোখের গ্লোকোমা নিয়ে অন্ধত্ব বরণ করতে হয় ইমতিয়াজুল ইসলামকে। 2 চোখে অস্ত্রোপচার হলেও সুফল মেলেনি, তারপরও থেমে থাকেনি। কিছুদিন মাদ্রাসায় পড়ে অন্ধত্ব নিয়ে হয়েছে কোরআনে হাফেজ। তারপর অন্ধত্বের জন্য ভর্তি নিতে চায়নি কোনো স্কুল। পরে জেলা প্রশাসকের সুপারিশে বান্দরবান সরকারি স্কুলে ভর্তি হয়। কম্পিউটার প্রোগ্রামার হওয়ার স্বপ্ন ছিল, তাই ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে। কিন্তু দৃষ্টিহীনতার কারণে মানবিকে স্থানান্তর করতে হয় তাকে। এবারের এসএসসি পরীক্ষায় একজন শ্রুতি লেখকের সহায়তায় অংশ নিয়ে জিপিএ 4.61 পেয়ে উত্তীর্ণ হয় ইমতিয়াজ। মানবিকে পড়লেও প্রোগ্রামার হওয়ার লক্ষ্য থেকে সরে আসেনি ইমতিয়াজ। বাসায় অবসরে কম্পিউটারে ধ্যান জ্ঞান তার। আমার যেটা স্বপ্ন সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি বর্তমানে। আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে প্রোগ্রামিং শিখে যাচ্ছি। আমার ইনশাআল্লাহ স্বপ্ন আছে আমি বিশ্ববিখ্যাত একজন প্রোগ্রামার হব। দৃষ্টি প্রতিবন্ধী হলেও মেধাবী ইমতিয়াজের প্রচন্ড ইচ্ছাশক্তির কারণে তাকে নিয়ে কখনো হতাশা দানা বাঁধেনি
বাবা মায়ের মনে। তাই তো পৌরসভার খণ্ডকালীন গাড়ি চালক বাবা সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে আছেন, আর তার পড়াশোনার সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন মা। পাশে বসে নিজে পড়ে পড়ে দৃষ্টিহীন সন্তানকে শিখিয়েছেন পাঠ। যে ভালো রেজাল্ট করছে আমি খুব খুশি। আমি দোয়া করি আমার ছেলে আরো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। সরকারভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তার স্বপ্নের কাঠগড়ায় যায় ও শেষ পর্যন্ত স্বপ্ন শিহরে পৌঁছাতে পারবে আর কি। দৃষ্টি প্রতিবন্ধিতা আর শত সীমাবদ্ধতা নিয়ে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া ইমতিয়াজের প্রশংসা শিক্ষকদের মুখেও। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে প্রতিদিন স্কুলে হাজির থাকতো এবং নির্ধারিত সময়ে তার মা এসে দিয়ে যেত, আবার ছুটি হলে তার মা নিয়ে যেত। সে ক্লাসে মনোযোগী ছিল, সে কারোর সাথে কোনো সময় ঝগড়া বিবাদ করতো না। আগামীর স্বপ্ন পূরণে সরকারি সহযোগিতা চায় অদম্য শিক্ষার্থী ইমতিয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিশ্বের বড় বড় দেশগুলোর স্বর্ণের মজুদ নতুন নয়, কিন্তু এই স্বর্ণই যখন কনভেনিয়েন্স স্টোরে ফাস্টফুডের পাশাপাশি বিক্রি হয় তখন তা সাধারণ মানুষের নজর কাড়ে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে কোরিয়ায়। সেখানে শপ ও ভেন্ডিং মেশিন থেকে বিক্রি হচ্ছে সোনার বার ও কয়েন, যার প্রতিটি 0.1 গ্রাম ও 1.8 গ্রামের সমপরিমাণ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে দেশটিতে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা বছরের প্রথম 3 মাসেই বেড়েছে 27%। রামেন সসেজ ছাড়াও দক্ষিণ কোরিয়ার সাধারণ মুদি দোকানে এখন পাওয়া যাচ্ছে আরেকটি জনপ্রিয় আইটেম। খাবারের পাশাপাশি বিক্রির জন্য যেখানে রাখা হয়েছে সোনার বার ও কয়েন, আবার ভেন্ডিং মেশিনেও হট কেকের মতো বিক্রি হচ্ছে সোনার বার। গেল মাসের শুরু থেকে 0.1 গ্রাম থেকে 1.87 গ্রাম ওজনের সোনার বার বিক্রি হচ্ছে এই দোকানগুলোয়। সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে এই স্বর্ণের বারগুলো, যা অভিনন্দন বার্তা, জন্মদিনের শুভেচ্ছা কিংবা ব্যক্তিত্বের ধরন অনুযায়ী নকশা করা ডিজাইনে বিক্রি করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় দেশটির সাধারণ জনগণের মাঝে বেড়েই চলেছে স্বর্ণের বার কেনার আগ্রহ। ফলে 1 গ্রামের বারগুলো দোকানে আসার 48 ঘন্টার মাঝেই বিক্রি হয়ে যাচ্ছে। তথ্য বলছে কোরিয়ার 30 বছর বয়স্ক জনগণের স্বর্ণ কেনার আগ্রহ সবচেয়ে বেশি। বিক্রি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট বিক্রির 41% ক্রেতাই এর সক্রিয় গ্রাহক। অন্যদিকে 40 বছর বয়সীরা বিক্রির 35% ও 50 বছরের বেশি বয়স্ক জনগণ প্রায় 15% সোনার বার কিনছেন। আর বার কেনার ক্ষেত্রে তরুণদের হার মাত্র 7%। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে দেশটিতে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা বছরের প্রথম 3 মাসেই বেড়েছে 27%, যা দেশটির 2 বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে 1.87 গ্রামের একটি সোনার বার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 2,25,000 ওন বা 166 মার্কিন ডলার, আর 0.5 গ্রামের বারের দাম 77,000 ওন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেও স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।